আপনার কি হয়? আমি তাকে বিয়ে করছি, শরীয়তসম্মতভাবে বিয়ে করছি। সালটা 2021। 501 নম্বর রুম। মামুনুল হকের সাথে সেদিন কি ঘটেছিল? এই আলেমের সাথে শেখ হাসিনার সেই ভয়ঙ্কর নাটকের আসল গল্প ফাঁস করলেন খোদ মামুনুল হক নিজেই। কিভাবে একজন সাধারণ আলেমকে বানানো হয়েছিল ধর্ষক আর চরিত্রহীন, জানলে শিউরে উঠতে বাধ্য হবেন আপনিও। বিসমিল্লাহির রহমানির রহিম বলে দীর্ঘদিনের জমানো ক্ষোভ, কষ্ট এবং চরম সত্যের আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘটালেন হেফাজত ইসলামের এক সময়ের প্রভাবশালী নেতা মাওলানা মামুনুল হক। এই মহিলা কি হয় আপনার কি হয়? আমি তাকে বিয়ে করছি, শরীয়তসম্মতভাবে বিয়ে। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক সুদীর্ঘ এবং বিস্ফোরক স্ট্যাটাসের মাধ্যমে তিনি উন্মোচন করলেন পতিত স্বৈরাচারী শেখ হাসিনার সেই কুখ্যাত 501 নম্বর রুমের প্রজেক্টের আদ্যোপান্ত। 5 আগস্টের পর থেকে যখন বিগত 15 বছরের আওয়ামী ফেসিবাদের একের পর এক গুম, খুন এবং রাষ্ট্রীয় সন্ত্রাসের মুখোশ খসে পড়ছে, ঠিক তখনই এই ঘটনাটি প্রমাণ করে দিল রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে একজন নিরপরাধ মানুষকে ধ্বংস করার জন্য ঠিক কতটা নিচে নামতে পারে একজন সরকার। চলুন দর্শক, আজকে আমরা মামুনুল হকের সেই খোলা চিঠির প্রতিটি পরত বিশ্লেষণ করি, কোনো মিডিয়া ট্রায়াল নয়। আজ জানবো সরাসরি ভুক্তভোগীর বয়ান। ঘটনার শুরু 3 মার্চ 2021। মাওলানা মামুনুল হক তার স্ট্যাটাসে এই দিনটিকে আখ্যা দিয়ে বলেছেন, এটি হলো রাষ্ট্রীয় মব সন্ত্রাসের এক ঘৃণ্য কালো অধ্যায়। সেদিন তিনি তার স্ত্রী জান্নাতারা ঝর্ণাকে নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত রয়্যাল রিসোর্টের 501 নম্বর কক্ষে অবস্থান করছিলেন। সবকিছু স্বাভাবিকই ছিল, কিন্তু হঠাৎ করেই রিসোর্টের রিসিপশন ডেস্ক থেকে ফোন করে তাকে জানানো হয় পুরো রিসোর্ট পুলিশ ঘেরাও করে ফেলেছে। মামুনুল হক লেখেন, আমি আমার কক্ষের দরজা খুলতেই পুলিশের নেতৃত্বে স্থানীয় আওয়ামী সন্ত্রাসী, সাংবাদিক লীগ, ঘাতক দালাল নির্মূল কমিটির প্রায় 100 খানেক সদস্য জোরপূর্বক আমার রুমে প্রবেশ করে। সময় টিভি সহ বেশ কয়েকটি চ্যানেলের সাংবাদিক এবং উপস্থিত প্রায় সকলেই আমার ডিভাইসের সঙ্গে একযোগে লাইভ প্রচার করতে থাকে। একবার চিন্তা করে দেখুন দর্শক, একটি গণতান্ত্রিক দেশে কোনো নাগরিক যদি তার স্ত্রীকে নিয়ে কোনো হোটেলে অবস্থান করেন, তবে পুলিশ এবং স্থানীয় গুন্ডা বাহিনী মিলে জোরপূর্বক তার ব্যক্তিগত রুমে ঢুকে কিভাবে লাইভ সম্প্রচার করতে পারে? তারা মামুনুল হককে হেনস্থা করে তার স্ত্রীর উপর চড়াও হয়। পরিস্থিতি বেগতিক দেখে তিনি তার স্ত্রীকে ওয়াশরুমে আটকে দেন, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এর কিছুক্ষণ পর নারী পুলিশের একটি টিম এসে ওয়াশরুমে ঢুকে সেখান থেকেও নির্লজ্জভাবে লাইভ সম্প্রচার করতে থাকে। রয়্যাল রিসোর্টের ঘটনার পর পতিত আওয়ামী লীগ সরকার তাদের আজ্ঞাবহ মিডিয়া সবচেয়ে বেশি যেই প্রোপাগান্ডাটি চালিয়েছিল তা হলো মামুনুল হকের বিয়ে নাকি চুক্তিভিত্তিক বা মুতা বিবাহ। কিন্তু মামুনুল হক এই সমস্ত মিথ্যাচারকে একদম ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তাহলে আসল সত্যটা কি? তিনি অত্যন্ত স্পষ্টভাবে তার দ্বিতীয় বিয়ের পেছনের পুরো গল্পটি তুলে ধরেছেন। জান্নাতারা ঝর্ণা ছিলেন তার ঘনিষ্ঠ সহকর্মী হাফেজ শহীদুল ইসলামের স্ত্রী। তাদের আব্দুর রহমান জামি এবং আব্দুর রহমান তামিম নামে 2 জন সন্তানও রয়েছে, কিন্তু বনিবনা না হওয়ায় তারা স্বেচ্ছায় বিচ্ছেদ ঘটান। এরপর একটা সময় জান্নাতারা নিজেই মামুনুল হকের সাথে যোগাযোগ করেন এবং সহযোগিতা চান। মামুনুল হক তাকে প্রস্তাব দেন যে ইসলামের সমতার ভিত্তিতে স্ত্রীদের যে অধিকার দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে সেটি তিনি পুরোপুরি দিতে পারবেন না। যদি সে এই শর্তে রাজি থাকে তাহলেই তিনি তাকে বিয়ে করবেন। জান্নাতারা স্বেচ্ছায় এই প্রস্তাবে সম্মতি জানালে ইসলামী শরিয়া মোতাবেক সুস্পষ্ট হিজাব কবুল করেই তাদের বিয়ে সম্পূর্ণ হয়। বিয়ের পর তিনি তাকে মোহাম্মদপুরের নুরানি কোর্সে ভর্তি করান এবং পরে সেলাই প্রশিক্ষণ দিতে সাহায্য করেন। এখন প্রশ্ন উঠতেই পারে, বিয়েটা কেন গোপন রাখা হয়েছিল? মামুনুল হক নিজেই এর বাস্তবসম্মত উত্তর দিয়েছেন। আমাদের উপমহাদেশে প্রথম স্ত্রীকে না জানিয়ে একাধিক বিয়ে করাটা অত্যন্ত জটিল একটি বিষয়। স্বাভাবিকভাবেই তিনি তার প্রথম পরিবারের কোনো অস্থিরতা তৈরি করতে চাননি। তাছাড়া রাষ্ট্রীয় আইনে প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া কাবিন করাটা আইনত সমস্যাপূর্ণ। যেহেতু ইসলামে কাবিন বা রেজিস্ট্রি করা বাধ্যতামূলক নয়, তাই তিনি ইসলামী শরিয়া মোতাবেকই বিয়েটি সম্পূর্ণ করেছিলেন। আর রিয়েল রিসোর্টের নাম এন্ট্রির বিষয়ে তিনি জানান, জান্নাতারার আইডি কার্ডে তখনও তার সাবেক স্বামীর নাম লেখা ছিল। তাই পরিস্থিতি এড়াতে তারা দুজন কথা বলেই প্রথম স্ত্রীর নাম আমিনা তাইয়েবা ব্যবহার করেছিলেন। এমনকি ফোন করে প্রথম স্ত্রীকে শান্ত রাখার জন্যই তিনি জান্নাতারাকে শহীদুলের ওয়াইফ হিসেবে
হিসেবে পরিচয় দিয়েছিলেন, কারণ প্রথম স্ত্রী তাকে সেই পরিচয়ই আগে থেকে চিনত। দর্শক, মামুনুল হকের স্ট্যাটাসের সবচেয়ে রুদ্ধশ্বাস এবং চাঞ্চল্যকর অংশটি হল রাষ্ট্রযন্ত্রের ব্ল্যাকমেইলের চিত্র। রয়্যাল রিসোর্ট এডিশনাল এসপি এসে যখন মামুনুল হকের পরিচিত জনদের সাথে কথা বলে বিয়ের বিষয়টি নিশ্চিত হন, তখন তিনি তাদের নিরাপদে বের করে দিতে চেয়েছিলেন। কিন্তু ঠিক তখনই তাদের সামনে হাজির হন গোয়েন্দা সংস্থা ডিজিআইএফ এর একজন কর্মকর্তা। মামুনুল হকের দাবি, রয়্যাল রিসোর্টের ঘটনার পরপরই তৎকালীন ডিজি মেজর জেনারেল টি.এম. জুবায়ের সরাসরি তার সাথে বসেন। তিনি লেখেন, আমাকে অফার করেছিলেন আল্লামা জুনায়েদ বাবুনগরীর বিরুদ্ধে অবস্থান নিতে। আলহামদুলিল্লাহ, আমার বুঝে এসেছিল যে আমাকে ট্র্যাপে ফেলে আমার দ্বারা ইসলামের বড় ক্ষতি করতে চায়। আমি তাদের অফার গ্রহণ করিনি। অর্থাৎ পুরো নাটকটি সাজানো হয়েছিল মামুনুল হককে ব্ল্যাকমেইল করে হেফাজতে ইসলামের নেতৃত্বকে ভাঙার জন্যই। যখন তিনি এই অনৈতিক প্রস্তাবে রাজি হননি, তখন শুরু হয় আসল নির্যাতন। জান্নাতারা ঝর্ণাকে নোমান কাশেমির বাসা থেকে তুলে নিয়ে যায় প্রশাসন। তাকে টানা 6 মাস নিজেদের হেফাজতে রেখে এমনভাবে ব্রেন ওয়াশ এবং ভীতি প্রদর্শন করা হয় যে তিনি ডিজিআইএফ এর শেখানো বুলি আওড়াতে বাধ্য হন। এমনকি আদালতে হাজির হওয়ার সময়ও ডিজিআইএফ এর একজন লেডি কর্মকর্তা জান্নাতারার গা ঘেঁষে কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন। পুরো আদালত সেদিন ডিজিআইএফ এর নিয়ন্ত্রণে ছিল। শুনলে থমকে যেতে হয়। জান্নাতারার সাবেক স্বামী হাফেজ শহীদুল ইসলামকেও তুলে নিয়ে এনে মামুনুল হকের বিরুদ্ধে স্টেটমেন্ট দেওয়ার জন্য চাপ দেয়া হয়, কিন্তু তিনি জীবনের ঝুঁকি নিয়ে সেই চাপ উপেক্ষা করেন। সবশেষ বড় অলৌকিক ঘটনাটি ঘটে আদালতেই। ডিজিআইএফ এর তত্ত্বাবধানে জান্নাতারার ছেলে আব্দুর রহমানকে আদালতে সাক্ষী দেওয়ার জন্য আনা হয়। তাকে শেখানো বুলি মুখস্থ করানো হয়েছিল, কিন্তু আদালত শুরু হলে কাঠগড়ায় দাঁড়িয়ে সে অকপটে প্রতিটি সত্য কথা বলে যেতে থাকে। বিচারক সহ সরকারি পিপি এবং পুলিশ স্তম্ভিত হয়ে যায় এবং একে অপরের দিকে চাওয়াচাওয়ি করতে থাকে। ঘটনার সাথে সংশ্লিষ্ট একমাত্র সাক্ষীর এমন সাক্ষ্যের মাধ্যমে তাদের পুরো নাটক মাঠেই মারা যায়। মামুনুল হক দেশের তথাকথিত সুশীল সমাজকে অত্যন্ত কঠোর ভাষায় তুলোধুনো করেছেন। তিনি প্রশ্ন রেখেছেন, আমি কিংবা জান্নাতারা আমরা কেউই বাংলাদেশের প্রচলিত কোনো আইন ভঙ্গ করেছি? তাহলে পুলিশের নেতৃত্বে জোরপূর্বক আমাদের ঘরে ঢোকার কোন আইনে বৈধতা রয়েছে? রাষ্ট্রীয় উদ্যোগে একের পর এক আমাদের ব্যক্তিগত কল রেকর্ড ফাঁস করা এবং তাতে বিকৃত করার বৈধতা কোন আইনে আছে? একটি রাষ্ট্রের এমন নির্মম ভূমিকায় কোনো সুশীল সমাজ টু শব্দটি পর্যন্ত করেনি। উল্টো সবাই মিলে তাকে ঘায়েল করার জন্য মরিয়া হয়ে উঠেছিল। তখন সেই সুশীলতার নৈতিকতা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। তিনি আক্ষেপ করে বলেছেন যে রাজনৈতিক বা আদর্শগত মতপার্থক্যের কারণে অনেকেই ফ্যাসিস্ট হাসিনার এই নির্লজ্জ মব সন্ত্রাসকে পুঁজি করে তাকে ঘায়েল করার অপপ্রয়াস চালাচ্ছে। তিনি অত্যন্ত সাহসিকতার সাথে বলেছেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের মতো পুণ্যবান নারীর চরিত্রেও মুনাফিকরা অপবাদ রটিয়েছিল। তাই তিনি এই কুৎসা রচনাকারীদের ভয়ে সংকুচিত হয়ে পড়বেন না। নিজের আত্মসম্মানের চেয়ে সত্যের সম্মান তার কাছে অনেক ঊর্ধ্বে। মামুনুল হক জানান, 2019 থেকে 2025 সাল পর্যন্ত 6 বছর তাদের এই বিবাহ বন্ধন টিকে ছিল। কিন্তু 2021 সালের পর মানসিক চাপ এবং মনোমালিন্য সৃষ্টির কারণে 2025 সালের মার্চ মাসে তারা আলোচনার মাধ্যমে বিচ্ছেদের সিদ্ধান্ত গ্রহণ করেন। কারাবাসকালীন সময়েও তিনি তার প্রাপ্য অধিকার এবং ভরণপোষণ আদায় করেছেন। স্ট্যাটাসের শেষের দিকে মামুনুল হক তার সমালোচকদের উদ্দেশ্যে পবিত্র কোরআনের আলোকে মুবাহালা বা আল্লাহর লানত বর্ষণের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তিনি বলেছেন, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কেউ যদি সৎসাহস রাখে তিনি তার সাথে মুবাহালা করতে প্রস্তুত। দর্শক, সবচেয়ে চমকপ্রদ বিষয়টি হলো 501 নম্বর রুমের নতুন নামকরণ। যারা এতদিন 501 নম্বর রুমকে মামুনুল হকের কলঙ্কের দাগ হিসেবে প্রচার করত, তাদের উদ্দেশ্য করে তিনি বলেছেন, 501 আমাদের নয়, বরং ফ্যাসিস্ট হাসিনা এবং নির্লজ্জ দোসরদের পরাজয়ের দলিল। হাসিনার পরাজয়ের কালিমা হিসেবে 501কে আমরা আমাদের বিজয়ের প্রতীক হিসেবে গ্রহণ করলাম। আমরা এখন থেকে 501কে সেলিব্রেট করব। দর্শক, মামুনুল হকের এই সুদীর্ঘ এবং বিস্ফোরক স্ট্যাটাস থেকে একটি বিষয় অত্যন্ত স্পষ্ট। পতিত স্বৈরাচার শেখ হাসিনা তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য দেশের আইন, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থাগুলোকে ঠিক কতটা নির্লজ্জভাবে ব্যবহার করেছিলেন। একজন নাগরিকের ব্যক্তিগত গোপনীয়তা নষ্ট করে তাকে ব্ল্যাকমেইল করে একটি নির্দিষ্ট গোষ্ঠীকে ধ্বংস করার যে ঘৃণ্য রাজনীতি বাংলাদেশে চলেছে, রয়্যাল রিসোর্টের এই ঘটনাটি তার একটি বড় প্রমাণ। দর্শক, আপনারা হয়তো শুনলে অবাক হবেন যে
শুধু রাজনৈতিক ভিন্নতার কারণে একটি রাষ্ট্রযন্ত্র কিভাবে একজন মানুষের ব্যক্তিগত জীবনকে নরক বানাতে পারে। দর্শক, মামুনুল হকের নিজের মুখে বলা এই আসল সত্য জানার পর রয়্যাল রিসোর্টের সেই ঘটনাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? বর্তমান বিএনপি সরকারের একজন এমপি যখন সংসদে দাঁড়িয়ে মামুনুল হকের এই ঘটনাটিকে আবারও বিতর্কিত করার চেষ্টা করলেন, তখন এই বিষয়ে আপনার মতামত কি? কমেন্টে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত। আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।